এই তো অভ্যুত্থানের এক বছর খুবই ঘটা করে পালানো হবে, কিন্তু কি পেলাম আমরা? কি পেলাম অভ্যুত্থানের এক বছরে? আমরা কি পেলাম অভ্যুত্থানের এক বছরে? আমরা কি পেলাম? হিসেব করেন তো সবাই, কি পেয়েছেন আপনারা? এত রক্ত, এত জীবন, এত প্রাণের বিনিময়ে যে অভ্যুত্থানটা হলো, এই অভ্যুত্থানে আমরা কি পেয়েছি? আমরা তো চেয়েছি একটা সাম্য, মানবিক মর্যাদার বাংলাদেশ। কোটা সংস্কার আন্দোলন কর্মীরা বৈষম্যহীন বাংলাদেশের কথা বলেছে। চাকরিতে বৈষম্য থাকবে না সেটা বলেছে। চাকরির বৈষম্য কি দূর হয়েছে? আমরা পেয়েছি ঠিক। আমরা তো চেয়েছি এমন একটা দেশ, এমন একটা স্বাধীন বাংলাদেশ হবে যেখানে মানুষের নিরাপত্তা থাকবে, যেখানে মানুষের গণতান্ত্রিক মূল্যবোধ থাকবে, যেখানে বিচার বহির্ভূত হত্যা থাকবে না। সেরকম একটা দেশে তো আমরা চেয়েছি। সেজন্যই তো এই জীবন, এত জীবন দেয়া, এত রক্ত ক্ষয়, এত এত পরিবারের বঞ্চনা, যে মানুষগুলো কাঁদবে, যে মানুষগুলো স্বজন হারিয়েছে, যে মানুষগুলো, যে সন্তান পিতাকে হারিয়েছে, যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, যে মা তার সন্তানকে হারিয়েছে, তারা কি পেল আজকে এই দেশ থেকে? কি পাবে তারা? এই দেশ কি শুধুমাত্র কিছু ভাতা দিলেই? ভাতার কালচার তো আওয়ামী লীগের কালচার। ভাতা দিয়ে কি একটা দেশের সামগ্রিক সংকট নিরসন করা যায়? একটা পরিবারের সংকট কি মাসে মাসে কিছু ভাতা দিয়ে নিরসন করা যায়? যদি ওই পরিবারের ওই শহীদের সন্তানটা ভালো শিক্ষা না পায়, ভালো চিকিৎসা না পায়, যদি সে ভালো জীবনবোধ না পায়, তাহলে এই যে তার আত্মত্যাগে কিছু ভাতা দিয়ে কি হবে? অসুস্থ হলে, যে আবু সাইদ মারা গেলেন তার মা যদি ভালো চিকিৎসা না পায়, যে মুগ্ধ মারা গেলেন তার বাবা যদি ভালো চিকিৎসা না পায়, তাহলে এই যে তাদের আত্মত্যাগ, তাদের যে শহীদ জীবন, সেটা কি পেল? ফলে এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে। আর আমরা কি দেখলাম? যে অন্তর্বর্তীকালীন সরকার হলো, তারা এসে কি কাজটা করলো? তারা সেগুলো কিছুই আর দিল না আমাদেরকে। তারা দিল কি? তারা দিল হচ্ছে করিডোর বিদেশিদের। আমাদের লাভজনক বন্দর, যে বন্দর আমরা প্রফিটে আছে, সে বন্দর আমরা দিচ্ছি। বন্দর তো আমার লস নাই। লস থাকলে না আমরা দিতাম আর উন্নত ব্যবস্থাপনার জন্য। আমরা লস প্রজেক্ট দিচ্ছি কার কাছে? একটা কোম্পানির কাছে, যে কোম্পানির ইঞ্জিনিয়ার আমেরিকান, যে কোম্পানির ব্যবস্থাপক ইউরোপে, যে কোম্পানিটা চলেই মার্কিন নৌবাহিনীর মদদে, তাদের কাছে আমরা দিয়ে দিচ্ছি। এর ফলে কি হবে? বন্দর, এই বন্দর যারা এই যে যে কোম্পানির কাছে দেওয়ার আলাপটা চলছে, সেই কোম্পানি যে যে দেশগুলোতে চালাচ্ছে, সেখানে কি ইফেক্ট পড়ছে? যে যে দেশগুলোতে এই বন্দরগুলো চালাচ্ছে কোম্পানি, সেই দেশগুলোতে আপনারা জানেন, একটা বইপত্র ঘাটেন না, বই দরকার নেই, এখন তো গুগল আছে, চ্যাট জিটিপি আছে, এগুলো একটু ঘাটেন না, দেখেন কি বলছে তাদের সম্পর্কে। তারা যে যে জায়গাগুলোতে বন্দর ব্যবস্থাপনায় আছে, সেসব জায়গায় তাদের একটা কর্তৃত্ব আছে। অর্থাৎ সে মনে করে আমার এই বন্দর দিয়ে এই শুল্কে পণ্য পরিবহন হবে না, কাজেই তাহলে আর হবে না। সে যদি মনে করে আমার এই দাবি সরকার মানতে হবে, নাইলে আমি এখানে এই পণ্য আটকে দিলাম, সে করতে পারে। তার এই একচ্ছত্র ক্ষমতা ব্যবস্থা সে নিয়ে নিতে পারে। স্বাভাবিক, যেহেতু তার সাথে একটা লিজ হয়, তাকে মেনে নেওয়া হয়। ফলে এই একই রকম করে সে দেশ সরকারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার যত রকমের টুলস আছে, যে কোনো একটা ব্যাপার দাবি না মানলে সে স্ট্রাইক করতে পারে যে আমি এই কাজটা করব না, তখন সরকার বাধ্য হবে সেটা করার জন্য। কিন্তু বন্দর যেহেতু একটা জরুরি গুরুত্বপূর্ণ জায়গা, সেখান দিয়ে হচ্ছে আমাদের দেশের জন্য তো আরোই আমদানি রপ্তানি চলে, প্রায় 80% চলে এই নিউমেরিক কন্টেইনার দিয়ে। ফলে যেই বন্দর গড়ে উঠেছে সরকারি অর্থায়ন, যে বন্দর পরিচালনা করছে এদেশের মানুষ, সেটা খুবই দক্ষতার সাথে পরিচালনা করছে, যার কারণে সেটা লাভে আছে। কিন্তু আরো যদি দক্ষতা দরকার হয় আমাদের, তাহলে আমরা সে দক্ষতার ব্যবস্থা করব, তাদেরকে দক্ষ করার ব্যবস্থা করব, সেই দক্ষ করার জন্য আমরা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করব। এটাই তো রাষ্ট্রের কাজ।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিকলাঙ্গ করে দিয়ে অন্যের উপর ভর করব, আর অন্য 2 দিন পর নানান বাহানা তৈরি করবে। আমি ওই যে নতুন বইয়ের মতো, নতুন বইয়ের দোষ যেভাবে শাশুড়ি ধরতে থাকে, এইরকম এক একবার এক এক বাহানা তৈরি করবে। সেই বাহানাগুলো পূরণ করতে গিয়ে যে পরিমাণ প্রেশার পড়বে এই জনগণের উপর, ফলে সেই জনগণ জানবে না কেন। এখন তো বলে যে বিদেশের বাজারে আমার গ্যাস তেলের দাম কম, কেন দেশের বাজারে তেলের দাম বাড়ছে, এই কথা সে বলতে পারে। তখন তো এটাও সে খুঁজে পাবে না। বিদেশের বাজারে কম, তাহলে আমার রপ্তানি কম, দেশের তেল বাড়ে কেন? বলবে বন্দরের শুল্কটা বেশি, বন্দর দিয়ে শুল্ক আস্তে আস্তে আমাদের খরচ হয়ে যায়। একই রকম করে বিদেশের বাজারে কোনো একটা রপ্তানি করতে গেলে রপ্তানি খরচটা বেড়ে যাবে, সে তার হচ্ছে বন্দরের যে রপ্তানি খরচটা বাড়িয়ে দিবে। সবচেয়ে বড় যে কাজটা হবে সেটা হচ্ছে দেশকে যে জাতীয় প্রতিষ্ঠান, দেশের যে জাতীয় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ক্রমাগত বিলুপ্ত হবে। যেভাবে চিনি কল গেল, যেভাবে আদমজি গেল, যেভাবে আমাদের পাট কলগুলো গেল, বেসরকারীকরণ হয়ে গেল, জাতীয়করণ থেকে সরাই নিয়ে গেল। এই প্রক্রিয়ার দিকে এই বন্দরকে তারা যদি পরিচালনা করে, তাহলে এই সরকারের কাছ থেকে আমরা কি এই উপহারটা পেতে চেয়েছি? একদিকে তারা বন্দর দিবে, এক বন্দর খামছে ধরবে বিদেশিরা, মার্কিন এখানকার আধিপত্য কথা তো আছেই, ভারতীয় আধিপত্য, চীন চায়না আধিপত্য তাও তো আছেই। এর সাথে মার্কিন এখন দূর থেকে আধিপত্য বিস্তার করে। বন্দর হলে যেহেতু তার নৌসেনা বন্দরের রক্ষণাবেক্ষণের জন্য থাকবে, ফলে এটা তার জন্য আরেকটা সুযোগ তৈরি করবে। আর এই সুযোগটাকে যাতে তৈরি না হয় সেজন্য একদিকে ভারত টানবে, আরেকদিকে চীন টানবে। এর মধ্য দিয়ে যে কাজটা হবে, আমরা হয়ে যাবো একটা ফুটবল মাঠ, সবাই সবার ইচ্ছে মতো এসে আমাদেরকে নিয়ে ফুটবলটা খেলবে। ফলে এই বন্দর এইভাবে দেয়া যেতে পারে না। এই সরকারের এই উপহার আমরা দিতে চাই না। একদিকে দেশের মানচিত্র সেটা খামছে ধরছে, এই বিদেশি শকুনদের হাতে তুলে দিচ্ছে বা ধরার চেষ্টা করছে। আরেকদিকে আমাদের মা বোনদের ইজ্জত সম্ভ্রম সেটা আজকে হুমকির মুখে দাঁড়িয়েছে। বিভিন্ন জায়গায় 5ই আগস্টের পরে, আগে তো আওয়ামী লীগ সরকার করতো, সবাই বলতাম, আমরা সিলেটে হলো, বিভিন্ন জায়গায় যে হলো, আমরা সবাই মিলে তখন বলেছি এটা হচ্ছে আওয়ামী লীগের দুঃশাসন। এই শাসন যেহেতু একটা অগণতান্ত্রিক শাসন, এই শাসন যেহেতু হচ্ছে মানুষের ন্যূনতম মূল্যবোধকে ধারণ করে না, যার কারণে এই শাসনটাই হচ্ছে তার যে ভাড়াটিয়া, তার যে পৃষ্ঠপোষক সন্ত্রাসীরা, দুর্বৃত্তরা, তারাই ধর্ষণ এবং নিপীড়নটা চালায়। আজকের দিনে আমরা দেখলাম সে আওয়ামী কায়দায় এখানে যে নারীর উপর যে নিপীড়ন এবং ধর্ষণ, একইভাবে সংখ্যালঘু সে যে ধর্মেরই হোক, হিন্দু হোক কিংবা মুসলিম হোক, যিনি সংখ্যালঘু, যারই ক্ষমতা নাই, মবের এবং মগের মুল্লুক বানানোর সক্ষমতা নাই, তার উপরে হচ্ছে হামলে পড়ছে। যেটা আপনারা দেখছেন, জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছে, সরকার এই রিপোর্ট নিয়ে কেন লাফালাফি করছে না? সরকার তো তাদেরকে ডেকে আনছে, আসো রিপোর্টটা করো, যে 5ই আগস্ট পূর্বে যে মানে আকামগুলো করছে আওয়ামী লীগ সেগুলোর প্রতিবেদন বের করো। কিন্তু জাতিসংঘ যে রিপোর্ট দিল, সেই রিপোর্ট আসার পরেও এই সরকার কেন সেই রিপোর্ট নিয়ে আলোচনাটা করছে না? তারই তো আরো বেশি আলোচনা করা দরকার, হাইলাইট করা দরকার, ওই রিপোর্টের উপর ভর করে আওয়ামী লীগের বিচার করা দরকার। কিন্তু কেন করছে না? কারণ হচ্ছে এই রিপোর্টে 5ই আগস্টের পরবর্তী যে বাংলাদেশ, তার চিত্র তুলে ধরা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে পরিমাণ ধর্ষণ হয়েছে নারীর উপরে, বিরোধী শক্তির উপরে, সংখ্যালঘুর উপরে, তার তথ্য এখানে ফুটে উঠেছে। যার কারণে সরকার এই রিপোর্ট নিয়ে, নিজেদের তৈরি করা রিপোর্ট, নিজেদের আমন্ত্রণ করে আনা প্রতিনিধিদের রিপোর্ট নিয়ে আলোচনা করছে না। কাজেই এই নারী নিপীড়ন সেটা অব্যাহত চলছে। যতটুকু আমাদের সামনে আসে আমরা তো তাই দেখছি, যে আসে না সেরকম যে অসংখ্য ঘটনা এখানে ঘটছে, তার প্রতিকারটা কোথায়? ফলে আমরা কি তার বিনিময়ে, এই যে শত শত শহীদের জীবনের বিনিময়ে আমরা কি এই দেশ অর্জন করলাম, যে দেশে একদিকে দেশের মানচিত্রটা আমাদের শকুন, আরেকদিকে আমাদের মা বোনদের সম্ভ্রম লুট করার জন্য একদল হায়না উৎপেত থাকবে? এরকম দেশটা আমরা চাই নাই। ফলে এই সরকারের হঠকারী ব্যর্থতা, এগুলোকে আমলে নিয়ে অতি দ্রুত তাকে সরে যাওয়াই উচিত। এবং তার চেয়ে জরুরি সরকার ব্যবস্থা, শুধু ব্যক্তির পতন হইলে তো হবে না। আমরা তখনও বলেছি শুধু হাসিনার পতনটা হইলে হবে না,
শেখ হাসিনা চলে যাবে, কিন্তু এই ব্যবস্থা যদি অক্ষুণ্ণ থাকে, এখানে ফেরেশতা এনে বসিয়ে দিল, এটা ঠিক হবে না। যার কারণে ব্যবস্থাটা পরিবর্তন করার কথা বলেছি। আমরা দেখছি এই ব্যবস্থা তো পাল্টাই নেই, বরঞ্চ এটা আরো নির্মম এবং বর্বর হয়েছে। ফলে এই ব্যবস্থাটা তো আমাদেরকে মানে এই ব্যবস্থার বিরুদ্ধে আমাদেরকে ফাইট করতে হবে, আমাদেরকে লড়তে হবে, সব মানুষের রাজনীতিগত জাগরণটা গড়ে তুলতে হবে। যে যেখানে আছে সেখান থেকে আমার বিরুদ্ধে গেলেও যদি সেটা সত্য কথা হয়, সেটা যদি যৌক্তিক কথা হয়, সেই কথাটাই বলতে হবে। বন্ধুগণ, আপনারা যারা এতক্ষণ দেখলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করি।